হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের জিএস এর ক্লাসে টপিক হচ্ছে ইলেকটোরাল বন্ড। ঠিক আছে, ইলেকটোরাল বন্ড কিন্তু 2017 সালের যে বাজেট ছিল সেখানেই পাস হয়ে গিয়েছিল, আর 2018 সাল থেকে এই ইলেকটোরাল বন্ড স্কিমটা চালু হয়েছিল। তাহলে এখন আমরা এইটা কেন পড়ব আমাদের জিএস এর ক্লাসে? তার কারণ রিসেন্টলি সুপ্রিম কোর্টের একটা 5 মেম্বার বেঞ্চ, মানে যে কনস্টিটিউশন বেঞ্চে 5 জন সুপ্রিম কোর্টের জাজ ছিলেন, ইনক্লুডিং আমাদের সিজেআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ডিওয়াই চন্দ্রচূড়, তারা বলেছে যে ইলেকটোরাল বন্ড হচ্ছে আনকনস্টিটিউশনাল বলে এই স্কিমটাকে তারা রদ করে দিয়েছেন। ঠিক আছে, সেই জন্য এটা আবার রেলিভেন্ট হয়েছে, তো আমরা তাই আজকে পড়বো। এবার যেহেতু এটা রদ হয়ে গেছে বলে এর রেলিভেন্সিটা বেড়ে গিয়েছে, সেই জন্য আমরা কি কারণে রদ হয়েছে, টাইম লাইনটা কি, এগুলোর উপর বেশি ফোকাস করব। ফার্স্ট হাফে থাকবে যে ইলেকটোরাল বন্ড কি, ইলেকটোরাল বন্ড কবে চালু হলো, এর ক্যারেক্টারিস্টিক্স কিছু থাকবে। সেকেন্ড হাফে হচ্ছে কেন রদ হয়ে গেল ইত্যাদি, এর মধ্যে কি কি ফ্লস ছিল যার জন্য এটাকে আনকনস্টিটিউশনাল ঘোষণা করলো সুপ্রিম কোর্ট। তো দেখো, দ্য 5 মেম্বার কনস্টিটিউশন বেঞ্চ অফ সুপ্রিম কোর্ট ইজ ইন আ ইউনানিমাস ভার্ডিক্ট, মানে 5 জন যে জাজ ছিলেন ওই বেঞ্চে 5 জনই একমত হয়েছেন, কেউ কোনো অন্যরকম কথা বলেননি, 5 জনই ইউনানিমাসলি বলেছেন every challenge to every aspect in the electoral bonds case, declaring the scheme unconstitutional. It ordered the SBI to stop issuing electoral bonds immediately and submit all information of the bonds sold and the names of all the donors and recipients to the Election Commission of India. ঠিক আছে, এটা বোধহয় যতদূর সম্ভব মার্চ এপ্রিল মাস নাগাদ হয়েছিল। তো তোমরা অলরেডি জানো যে কি ধরনের লিস্ট পাবলিশ হয়েছিল, সেটা নিয়ে কিরকম আলোচনা হয়েছিল সবকিছু। তো এখানে বলছে যে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করেছে, তার সাথে সাথে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে বলেছিল যে ইমিডিয়েটলি যেন সব ইলেকটোরাল বন্ড ইস্যু করা বন্ধ করে দেওয়া হয়, এবং যা ইনফরমেশন আছে, কে কত টাকা ডোনেট করছে, কাকে ডোনেট করছে, সেই সবগুলো যেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে দেওয়া হয়। ঠিক আছে, এবার দেখো, হোয়াট ইজ ইলেকটোরাল বন্ড স্কিম? ইলেকটোরাল বন্ডস আর মানি ইনস্ট্রুমেন্টস লাইক প্রমিসারি নোটস which can be bought by companies and individuals in India from State Bank of India and donated to a political party which can then encash these bonds. মানে কি বলো তো? মানে কোনো ইন্ডিভিজুয়াল বা কোনো কোম্পানি, মানে কোনো ব্যক্তি বা কোনো সংস্থা, সে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার থেকে প্রমিসারি নোট কিনবে, যে মানে একটা পার্টিকুলার টাকার একটা প্রমিসারি নোট বা বন্ড কিনবে, স্টেট ব্যাংকে টাকা দিয়ে ওই বন্ডটা কিনবে। তার এবার সেই বন্ডটা হচ্ছে নির্দিষ্ট যে পার্টিকে ডোনেট করতে চায় সেই পার্টিকে দেবে, পার্টি কি করবে, সেই বন্ডটা নিয়ে গিয়ে এনক্যাশ করে স্টেট ব্যাংকের থেকে টাকাটা নিয়ে নেবে। ঠিক আছে, তো ইলেকটোরাল বন্ড স্কিম ওয়াজ লঞ্চড ইন 2018 টু ক্লেন্স পলিটিক্যাল ফান্ডিং ইন ইন্ডিয়া। যখন ইলেকটোরাল বন্ড স্কিমটা চালু হয়েছিল তখন বলা হয়েছিল যে পলিটিক্যাল ফান্ডিং সেইটা পুরো, মানে আমাদের দেশের এই যে বিভিন্ন রাজনৈতিক দল আছে তাদের যে ফান্ডিং সিস্টেমটা সেটাকে ক্লিয়ার করতে চায় এবং পুরোটা ডিজিটালি করতে চায়। আগে কি, আগে হার্ড ক্যাশ দেওয়া হতো, অনেক সময় কাইন্ড বা ফেভার্স দেওয়া হতো, বাট মেনলি ক্যাশ দেওয়া হতো। এবার সেটা অনেক সময় পার্টির নামে না দিয়ে কোনো ইন্ডিভিজুয়াল পার্টি মেম্বারের নামে দেওয়া হতো। তো এরকম নানা রকম, তারপরে কালো টাকা সাদা করা হতো, পলিটিক্যাল পার্টিকে দিয়ে কালো টাকা, অনেক ব্যবসায়ী বড় বড় লোকেদের, নেতা মন্ত্রীদের যে কালো টাকা সেটা সাদা হতো। তো সেই জন্য কি বলেছিল যে যদি ব্যাংকের থ্রুতে হয় তাহলে এইটা পলিটিক্যাল ফান্ডিংটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে।
The central idea behind the electoral bond scheme was to bring about transparency in electoral funding in India. Aro স্বচ্ছতা আসবে. The government had described the scheme as an electoral reform in a country moving towards a cashless digital economy. এবার জানো যে বর্তমান যে সরকার আছে তারা ক্যাশলেস ইকোনমি বা ডিজিটাল ইকোনমিকে খুব বেশি করে সব জায়গায় পুশ করছে, তো পলিটিক্যাল ফান্ডিং এর ক্ষেত্রেও পুশ করেছে। The electoral bonds shall be valid for 15 calendar days from the date of issue. তার মানে কি, যে দিন ধরো আমি গেলাম আর তোমার পলিটিক্যাল পার্টির নামে আমি হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে এইটা কিনলাম, প্রমিসারি নোটটা বা ইলেকটোরাল বন্ডটা কিনলাম, তারপর গিয়ে আমি পার্টিকে ওই বন্ডটা দিয়ে দিলাম। এবার পার্টিকে 15 ডেজের মধ্যে, মানে যবে আমি কিনেছি, যবে ওই প্রমিসারি নোটটা ইস্যু হয়েছে তবে থেকে 15 ডেজের মধ্যে কিন্তু ওটাকে এনক্যাশ করে নিতে হবে, না হলে ওটা এক্সপায়ার করে যাবে। ঠিক আছে? Only the political parties registered under Section 29A of Representatives of People Act 1951, which secured at least 1% of votes polled in the last general election to the Lok Sabha or the state legislative assembly, are eligible to receive electoral bonds. মানে শুধুমাত্র রেজিস্টার্ড পার্টিরাই পাবে। এটা কেন করা হয়েছিল? যাতে হাওয়ালা ট্রানজাকশন না হয়। কেউ ধরো আমি একজন, আমাকে কেউ টাকা দিতে চাইছে, ঠিক আছে, এবার আমি রেজিস্টার্ড পার্টি নই, কিন্তু আমি নিজেকে পলিটিক্যাল পার্টি বলে দাবি করে ওইভাবে ইলেকটোরাল বন্ডের থ্রু টাকা নেওয়া শুরু করলাম, সেইটাকে আটকানোর জন্যই এই ক্লজটা দেওয়া হয়েছিল। ওকে, এবারে 2022 সালে এসে একটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল। In 2018, when the electoral bond scheme was introduced, these bonds were made available for a period of 10 days each in January, April, July and October. এর মানেটা কি? এর মানেটা হচ্ছে সারা বছরে এই 4 বার, জানুয়ারি মাসে 10 দিন, এপ্রিল মাসে 10 দিন, জুলাই মাসে 10 দিন, অক্টোবর মাসে টানা 10 দিন উইন্ডো থাকবে যেখানে কেউ ইলেকটোরাল বন্ড কিনতে পারে। ঠিক আছে? এবার যেই কিনে নেবে সঙ্গে সঙ্গে তাকে পার্টির কাছে গিয়ে জমা করতে হবে। পার্টিকে 15 ডেজে, মানে যে ডেটে কিনেছে তারপর থেকে 15 ডেজের মধ্যে এনক্যাশ করতে হবে। ঠিক আছে? An additional period of 30 days was to be specified by the central government in the year of general election of Lok Sabha. হ্যাঁ, মানে লোকসভা ভোট যে বছরে থাকবে সে বছরে আরো 30 দিন একটা অ্যাডিশনাল উইন্ডো পিরিয়ড থাকবে যেখানে ওই ইলেকটোরাল বন্ড ইস্যু করা হবে। এটা 2018-র যে আসল অ্যাক্টটা সেখানেই ছিল। এইবারে দেখো কি হয়েছে, 2022-এ বলা হয়েছে যে অ্যাডিশনাল 15 ডেজ পিরিয়ড সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিফাই করবে for general election of legislative assemblies of state and union territories. মানে ইউনিয়ন টেরিটরিজ এর যে লেজিসলেটিভ বডির ইলেকশন হয়, তো সেটা মানে বিধানসভার যে বিভিন্ন রাজ্যে বিধানসভা ইলেকশন হলে যে বছরে হবে সেই বছরে আবার 15 ডেজ এক্সট্রা দেওয়া হবে। এবার দেখো আমাদের দেশে প্রতি বছরই কোনো না কোনো জায়গায় কোনো না কোনো রাজ্যের বিধানসভা ইলেকশন হয়, মানে ওটা ধরে নাও প্রতি বছরই আবার এক্সট্রা 15 ডেজ পেয়ে যাবে, এরকম একটা ছিল। ওকে, এবার পুরো ক্রোনোলজিটা একটা দেখো, মানে 2017 থেকে 2024 অবধি কিভাবে পুরো জিনিসটা এগিয়েছে। 2017-এ electoral bond scheme introduced in the financial bill, বললাম যেহেতু ওদের বাজেটের সাথেই হয়েছিল। 2017-এর সেপ্টেম্বরে এডিআর, ঠিক আছে, এডিআর হচ্ছে একটা এনজিও, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রাইটস বা এইরকম কিছু একটা নাম। এডিআর একটা এনজিও, তারা সুপ্রিম কোর্টে যায় এবং এই ইলেকটোরাল বন্ড এই স্কিমটাকে চ্যালেঞ্জ করে যে এইটা
অনেক ফ্ল আছে, এটা আনকনস্টিটিউশনাল, এটা আমাদের যে ডেমোক্রেটিক স্পিরিট আমাদের দেশে সেই স্পিরিটটাকে মেনটেন করে না, এটাই ট্রান্সপারেন্সির অভাব আছে, কারাপশনের অনেক জায়গা আছে, এরকম নানা রকম দাবি নিয়ে তারা সুপ্রিম কোর্টে মুভ করে। 2017 অক্টোবরে কি হয়, SC issues notice to center and ECI on PIL filed by the NGO. পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল করেছিল এনজিওটা, তো সুপ্রিম কোর্ট সেইটার উত্তর দেওয়ার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে নোটিশ দেয়। ঠিক আছে, 2018 সালের জানুয়ারিতে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু প্রথম মানে ইলেকট্রাল বন্ড স্কিমটা নোটিফাই করে দেয়, মানে তবে থেকে চালু হয়ে যায়। এরপরে কি হয়, 2022-এ নভেম্বরে ইলেকট্রাল বন্ড স্কিম অ্যামেন্ড করা হয়েছে। তাতে কি দেখা যাচ্ছে যে প্রতি বছর অ্যাসেম্বলি, স্পেশালি অ্যাসেম্বলি ইলেকশনের সময় 70 দিন থেকে 85 দিন ইনক্রিজ হয়েছে, যেহেতু 15 ডেজ ইনক্রিজ হয়েছিল। ঠিক আছে, 2023 অক্টোবরে সুপ্রিম কোর্টের একটা বেঞ্চ, এই যে এবার দেখো সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে নোটিফাই করে দিয়েছে, বাট এদের যে PIL গুলো, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রাইটসের যে PIL ইত্যাদি, সেটা কিন্তু তখনও সুপ্রিম কোর্টে সেই নিয়ে চলছিল কেসটা। তো যে বেঞ্চটা দেখছিল SC বেঞ্চ, মানে সেই বেঞ্চটা একটা কনস্টিটিউশনাল 5 জাজেস কনস্টিটিউশনাল বেঞ্চকে রেফার করে দেয়, হেডেড বাই দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সেই বেঞ্চটাতে রেফার করে দেয়। তারপরে হিয়ারিং শুরু হয় অক্টোবর থেকে। নভেম্বর মাসে প্রথমে SC কি করে, মানে সুপ্রিম কোর্ট প্রথমে ভার্ডিক্ট দেয়নি, ভার্ডিক্ট রিজার্ভ করে রাখে। আর 2024 ফেব্রুয়ারিতে SC delivers unanimous judgment annulling the scheme, calling it unconstitutional। ঠিক আছে, এই পুরো জায়গাটা তাহলে বুঝতে পারছো যে কত রকম ভাবে ইয়ে হয়েছে। এইবারে তোমাদের মেন পোর্শনটাই ঢুকছে, যে কি কি কনসার্ন রেজড উইথ রেসপেক্ট টু ইলেকটোরাল বন্ডস। ঠিক আছে, সেটা ভাগ ভাগ করে দিয়েছি। Why did SC strike down the electoral bond scheme? এটাও কিন্তু একই রকম, মানে তোমাদের যদি বলে যে why did the SC strike down, সেটা আনসার হবে। আবার তোমাদের এরকম কোশ্চেনও আসতে পারে, what were the flaws of in the electoral bond scheme, সেখানেও কিন্তু এগুলো থাকবে, স্পেশালি এই যে এই জায়গাটা। ঠিক আছে, why did SC strike down হয়ে গেল, আর তারপরে ব্যাস এত অবধি। তো এইটাতে বেশি পড়ার কিছু নেই। দেখছো, প্রথমে আমরা দেখি যে যখন ইলেকটোরাল বন্ড এলো তবে থেকে কি কি কনসার্ন রেজ করেছিল, বিভিন্ন অপোজিশনরা কনসার্ন রেজ করেছে, বিভিন্ন NGOs আছে, সিভিল সোসাইটি আছে, তারা কনসার্ন রেজ করেছে, অনেক বুদ্ধিজীবীরা আছে, তারাও কনসার্ন রেজ করেছিল। প্রথমেই রয়েছে দেখো, contradicting its basic idea. The central criticism of the electoral bond scheme is that it does the exact opposite of what it was meant to do, to bring transparency to election funding. বলছে যে যখন ইলেকটোরাল বন্ড আনা হয়েছিল তখন বলা হয়েছিল যে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা আসবে। কিন্তু স্বচ্ছতা কোথায় আসবে, কারণ এই যে ইলেকটোরাল বন্ডের যে ডেটা, সেটাকে কিন্তু RTI এর বাইরে রাখা হয়েছিল। তাহলে ট্রান্সপারেন্সি কোথায় আসবে? হ্যাঁ, যে পলিটিক্যাল পার্টিগুলো তারা হয়তো জানতে পারতো যে তাদেরকে কে টাকা দিচ্ছে, কোথা থেকে টাকা দিচ্ছে, কিন্তু সাধারণ মানুষ তো জানতে পারছে না যে কোন ইন্ডিভিজুয়ালের সাথে বা কোন কোম্পানির সাথে কোন পলিটিক্যাল পার্টির ভালো সম্পর্ক, কে কাকে টাকা দিচ্ছে, ফান্ডিং করছে, এটসেট্রা। পসিবিলিটি অফ এক্সটর্শন। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে তোলাবাজি, এক্সটর্শন। কি হতো দেখো, SBI এর মাধ্যমেই পুরো লেনদেনটা হচ্ছে,
তাও কি এসবিআই এর পার্টিকুলার ব্রাঞ্চ, দিল্লির পার্টিকুলার ব্রাঞ্চে। এবারে এসবিআই হচ্ছে গভর্নমেন্ট ওন্ড ব্যাংক, তাহলে গভর্নমেন্ট যদি চায় সে কিন্তু এসবিআই এর থেকে ডেটা বের করে নিতেই পারে যে কোন ইন্ডিভিজুয়াল বা কোন কোম্পানি কোন পার্টিকে কত টাকা পলিটিক্যাল ফান্ডিং করছে, সেটা গভর্নমেন্ট বের করে নিতে পারে, যেহেতু এসবিআই ইজ আ গভর্নমেন্ট ওন্ড ব্যাংক। এরপরে কি হবে, ধরো পাওয়ারে যে পলিটিক্যাল পার্টি আছে তাকে বাদ দিয়ে অন্য কাউকে যদি টাকা দেয়, তখনই সেই পার্টিকুলার ইন্ডিভিজুয়াল বা সেই কোম্পানি কিন্তু টার্গেট হয়ে যাবে। তো সেখানে একটা মানে সম্ভাবনা আছে, হবেই বলা যায় না, কিন্তু সম্ভাবনা আছে, তাই না? তো the fact that such bonds are sold via a government-owned bank leaves the door open for the government to know exactly who is funding its opponents. This, in turn, allows the possibility of the government of the day to either extort money. A blow to democracy. Through the amendment to the Financial Act 2017, the Union government has exempted political parties from disclosing donation received through electoral bonds. বললাম যে ইলেকটোরাল বন্ডসের যে ফান্ডিং পাচ্ছে সেটার ব্যাপারে কোনো ডিটেলস কোনো কিছু সেই পলিটিক্যাল পার্টি জানাতে বাধ্য নয়। ওকে, compromising right to know. Article 19, the freedom of speech and expression under Article 19 সেটাকে ভায়োলেট করছে রাইট টু নো কে। ক্রোনি ক্যাপিটালিজম। ক্রোনি ক্যাপিটালিজম মানে কি বলতো, যখন পার্টিকুলার কিছু ক্যাপিটালিস্টের সাথে সরকারে থাকা যে পার্টি তাদের মধ্যে টাই আপ থাকে। অ্যাকচুয়ালি আমরা ভাবি ক্যাপিটালিজম কম্পিটিটিভ হবে, ওপেন মার্কেট হবে, সেখানে যে ভালো প্রোডাক্ট দেবে, যে বেটার দামে বেটার প্রোডাক্ট দেবে সেই কোম্পানি জিতবে, কিন্তু সেটা কিন্তু ইন প্র্যাকটিস হয় না। ইন প্র্যাকটিস ক্রোনি ক্যাপিটালিজমই হয়। কতগুলো বড় বড় ব্যক্তি বা বড় বড় কোম্পানি তারা কি করে, তাদের সাথে সরকারের লোকেদের ভালো লেনদেন থাকে, ভালো টাই আপ থাকে এবং সরকার তাদের বিভিন্নভাবে ফেভার করে। তো এবার দেখো ইলেকটোরাল বন্ডের মাধ্যমে কি এই ক্রোনি ক্যাপিটালিজম আরো এনকারেজড হচ্ছে। The electoral bond scheme removes all pre-existing limit on political donation. আগে এমন ছিল যে কোনো একটা কোম্পানির কোনো পার্টিকুলার মানে কোনো কোম্পানির একটা ফিনান্সিয়াল ইয়ারে যতটা প্রফিট হবে বা যতটা রেভিনিউ হবে তার পার্টিকুলার পার্সেন্টেজের বেশি পলিটিক্যাল ডোনেশন করা যাবে না, এইরকম আগে নিয়ম ছিল। কিন্তু ইলেকটোরাল বন্ডের মাধ্যমে যদি পলিটিক্যাল ডোনেশন করে তাহলে কিন্তু তার কোনো আপার লিমিট ছিল না, সে যত খুশি পলিটিক্যাল ডোনেশন করতে পারে। তো এতে কি ক্রোনি ক্যাপিটালিজমের সম্ভাবনা দেখা গিয়েছিল। দ্য ইলেকটোরাল বন্ড স্কিম রিমুভস অল প্রি এক্সিস্টিং লিমিটস অন পলিটিক্যাল ডোনেশনস অ্যান্ড এফেক্টিভলি অ্যালাউজ ওয়েল রিসোর্সড কর্পোরেশনস টু ফান্ড ইলেকশনস, সাবসিকুয়েন্টলি পেভিং দ্য ওয়ে ফর ক্রোনি ক্যাপিটালিজম। ওকে, তারপর কি কনসার্নস রেজড ইন অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস, ডেমোক্রেটিক রাইটস বলছিলাম আমি, ভেরি সরি, ডেমোক্রেটিক রিফর্মস রিপোর্ট, এডিআর যেটা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস রিপোর্ট 2023। তারা কি বলছে, স্কিউড রেশিও অফ ডোনেশনস অ্যান্ড ফান্ডিং সোর্সেস। কি বলছে, আউট অফ দ্য টোটাল ডোনেশন অফ, দেখো 16,000 প্রায় 16,500 কোটি টাকা রিসিভড বাই দ্য 31 পলিটিক্যাল পার্টিজ, 55.9% মানে তোমরা লিখবে 56% came from electoral bonds, 28% from corporate sector and 16% from other sources। তার মানে বুঝতে পারছো তো, যখনই পলিটিক্যাল এই ইলেকটোরাল বন্ডটা এলো হাফেরও বেশি মানে টাকা কিন্তু এর থ্রুতেই পলিটিক্যাল ফান্ডিং হয়েছে। এবার দেখো ন্যাশনাল অ্যান্ড রিজিয়নাল পার্টিজ, এটা খুব ভালো করে জানো যে রিজিয়নাল পার্টিজ তাদের কম টাকা পাবে, ন্যাশনাল পার্টি যারা তারা বেশি টাকা পাবে, এইটা একটা ব্যাপার আছে। আবার ধরো কেউ নতুন পার্টি ফর্ম করছে, ঠিক আছে, সে তো যতদিন না রেজিস্টার্ড পার্টি হবে সে আবার কিন্তু টাকা ইলেকটোরাল বন্ডের থ্রু তাকে টাকা দেওয়া যাবে না, এইটা একটা ব্যাপার।
National parties experience a significant surge in electoral bond donation, witnessing 743% increase. মানে বুঝতে পারছো কতটা বেড়ে গেছে। এই দেখো, power bias donations of electoral bond. The party in power secured the highest donation among national political parties. More than 52% of the ruling party's total donation were sourced from electoral bonds. মানে টোটাল যা হয়েছে, পার্টি ইন পাওয়ার হাইয়েস্ট ডোনেশন পেয়েছে তার মধ্যে। মেন অপোজিশন পার্টি তারাও কিন্তু এই টাকাটা পেয়েছে, মানে বিজেপি যে সে এত টাকা পেয়েছে। আর আর বিজেপির টোটাল ফান্ডিং এর 52% এসছে ইলেকটোরাল বন্ড থেকে, কংগ্রেসের 61.5% এসছে ইলেকটোরাল বন্ড থেকে। ঠিক আছে, থার্ড হচ্ছে এটা আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, তার 93% এসছে ইলেকটোরাল বন্ড থেকে। এবার দেখো কেন সুপ্রিম কোর্ট স্ট্রাইক ডাউন করেছে, আর এইটা পড়ে নিলেই কিন্তু আমাদের এই ক্লাসটা হয়ে যাবে। ঠিক আছে, why did Supreme Court strike down the electoral bond scheme? এইখানে তোমাদের আরেকটু এরকম ভাগে ভাগে তোমরা যদি লিখতে পারো তাহলে ভালো হয়, এবং তোমাদের কিন্তু এই ইলেকটোরাল বন্ড স্কিমে কি ফ্ল ছিল আর সুপ্রিম কোর্ট কি কি কারণ দেখিয়ে ইলেকটোরাল বন্ডকে স্ট্রাইক ডাউন করেছে, এই দুটো জিনিসই কিন্তু তোমাদের যদি আসে তাহলে আসবে। ঠিক আছে, why did Supreme Court strike down the electoral bond scheme? Violation of the right to information. তো প্রথমেই বললাম আর্টিকেল 19 তার আন্ডার এই যে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, ঠিক আছে, তার আন্ডার দেখো দ্য কোর্ট হেল্ড দ্যাট দ্য স্কিম বাই পারমিটিং অ্যানোনিমাস পলিটিক্যাল ডোনেশন ইনফ্রিঞ্জেস আপন ফান্ডামেন্টাল রাইট to information under Article 19(1)(a) of the Constitution. বুঝতে পারলে, রাইট টু ইনফরমেশনকে ভায়োলেট করছে। দেখো সুপ্রিম কোর্ট যখন ইয়ে করে, এখানে এই জিনিসটা লেখা আছে কিনা দেখতে হবে, ওয়েট একটু আমি একটা জিনিস চেক করছি। হ্যাঁ, এই যে এইখানেই রয়েছে। আচ্ছা ঠিক আছে। It pointed out that such a right is not only restricted to fulfilling the freedom of speech and expression but plays a key role in furthering participatory democracy by holding the government accountable. দেখো গভর্নমেন্ট কিন্তু চাইলেই জানতে পারছে যে তাকে কে কে ডোনেশন দিয়েছে, বাট সাধারণ মানুষ সেটা জানতে পারছে না যে কোন কোম্পানি বা কোন ইন্ডিভিজুয়াল, পয়সাওয়ালা ইন্ডিভিজুয়াল কোন গভর্নমেন্টকে টাকা দিচ্ছে ইত্যাদি। ঠিক আছে, সেকেন্ডলি কোনো একজন ইন্ডিভিজুয়াল সিম্পল সাধারণ সিটিজেন যখন কোনো পার্টিকে ডোনেট করে, তার মানে কি সে পার্টিকে সাপোর্ট করছে, পার্টির আইডিওলজিকে সাপোর্ট করছে বা ওই নেতাকে সাপোর্ট করছে বলে তাকে ডোনেট করছে। বা মানে ধরো সে অপোজিশন পার্টিকে আর চাইছে না, নতুন পার্টিকে এনকারেজ করছে, তাই জন্য মানে যে পার্টি ইন পাওয়ার আছে তাকে সে আর চাইছে না, অপোজিশনকে এনকারেজ করছে, তাই জন্য ডোনেট করছে। বাট যখন কোনো বড় বিগ কর্পোরেট বা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল সে যখন কোনো পার্টিকে ডোনেট করে, সে কিন্তু শুধুমাত্র সেই আদর্শকে সাপোর্ট করার জন্য বা সেই নেতাকে সাপোর্ট করার জন্য কিন্তু অ্যাজ আ ভোটার কিন্তু করে না, সে কিন্তু তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য করে। যেমন তুমি যদি দেখো তাহলে আমার মনে হয় আমি আজকেই পড়লাম টুইটারে যে ইলন মাস্ক সে বোধহয় তার কোম্পানির কিছু মানে ইংল্যান্ডের ইউকেতে কিছু সুবিধা চেয়েছিল, তো ইউকেতে বর্তমানে যে সরকার আছে সে তাকে সেই সুবিধা দেয়নি। তখন ইলন মাস্ক এখন কি করছে, ইংল্যান্ডে যে অপোজিশন পার্টি আছে তাকে ফান্ডিং করা শুরু করেছে। ঠিক আছে, তার মানে কি ইলন মাস্কের যে সুবিধাটা দরকার ছিল সেইটা
যেহেতু সে সরকারের থেকে পেলো না, তাই সরকারের অপোজিশনে যে পার্টি আছে তাকে ফান্ড করছে। এবার হিউজ অ্যামাউন্টে ফান্ড করলে তখন কি হবে, সরকারের মানে অপোজিশনে যে পার্টি আছে সে কথা বলা শুরু করবে, ইলন মাস্কের ফরে কথা বলা শুরু করবে। তার সাথে সাথে আর একটা জিনিস হবে, ইলন মাস্কের যেহেতু টুইটার সে এখন তার মালিক, তো ইলন মাস্ক নিজেও ইংল্যান্ডের সরকারে যে পার্টি আছে তার বিরোধী টুইটগুলোকে বেশি বেশি করে প্রমোট করবে, ঠিক আছে, অ্যালগোরিদমের মাধ্যমে। এটা তোমরা নিশ্চয়ই খুব ভালো করে জানো যে ইলন মাস্ক টুইটারকে টেক ওভার করার পরে কিন্তু অন্যরকম, আগে টুইটারে যে ধরনের আইডিওলজি বা যে ধরনের ন্যারেটিভ চলতো এখন আর চলে না, ওকে। এবং দেখছো ইলন মাস্ক কিন্তু অ্যাক্টিভলি পলিটিক্সে পার্টিসিপেট করছে। কেস ইন পয়েন্ট ইউএসের যে ইলেকশনটা হয়ে গেল। তো এইরকম ব্যাপার, একজন ইন্ডিভিজুয়াল যেভাবে একটা পার্টিকে সাপোর্ট করে সেভাবে কিন্তু একটা হাই নেটওয়ার্ক পারসন বা একটা বিগ কর্পোরেট করে না। তারপর দেখো নন প্রপোর্শনালি জাস্টিফাইড টু কার্ব ব্ল্যাক মানি। আচ্ছা, এখানে দেখো একটুখানি আগে পড়ে নি পয়েন্টটা। Relying on the proportionality test laid down, it underscored that the government did not adopt the least restrictive method to achieve its objective. The court also agreed with the contentions of the petitioners that since the purpose of curbing black money cannot be traced to any of the reasonable restrictions elucidated under Article 19(2), it cannot be said to be legitimate purpose for restricting the fundamental right to information. আচ্ছা, তোমরা জানো ফান্ডামেন্টাল রাইট টু ইনফরমেশন আছে আমাদের এবারে, আর 19(2)তে ওই রাইটের কিছু রেস্ট্রিকশনস রয়েছে, ঠিক আছে। এবারে এইখানে একটা যেটা প্রপোর্শনালিটি টেস্ট বলছে, দেখো এই যে 2017তেই সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিয়েছিল, সেটাকে KS পুত্তস্বামী, ঠিক আছে, PUTTASWAMY, KS পুত্তস্বামী জাজমেন্ট বলা হয়। The judgment was related to right to information and right to privacy, ঠিক আছে। এই দুটো একে অপরের কন্ট্রাডিক্টরি, বুঝতে পারছো? রাইট টু ইনফরমেশন মানে আমি কতটা জানতে পারি, আর রাইট টু প্রিভেসি হচ্ছে মানে আমি কতটা গোপন করতে পারি। এই দুটো কিন্তু একে অপরের কন্ট্রাডিক্টরি, বাট এই দুটোই কিন্তু রাইট, ঠিক আছে। এবারে ব্যাপার হচ্ছে KS পুত্তস্বামী জাজমেন্টে সুপ্রিম কোর্ট প্রপোর্শনালিটি টেস্টের কথা বলেছে। সেখানে সুপ্রিম কোর্ট বলেছে যে সত্যি যদি এমন কোনো ইনফরমেশন থাকে যেটা বাইরে এলে আমাদের ন্যাশনালিটির মানে ন্যাশনাল ইন্টারেস্টের ক্ষতি হবে, আমাদের সিকিউরিটির কোনো ক্ষতি হবে, তো সেই সব ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট সেই প্রাইভেসিটা মেনটেন করতে পারে। তখন গভর্নমেন্ট কিন্তু সেই ইনফরমেশনটা পাবলিকলি জানানোর জন্য মানে দে আর নট বাউন্ড টু ডু দ্যাট, ঠিক আছে। আদারওয়াইজ যদি এমন কোনো জায়গা থাকে যে এই ইনফরমেশনটা পাবলিকলি এলে যতটা ক্ষতি হবে তার চেয়ে অনেক বেশি লাভ হবে, মানে এখানে প্রপোর্শনালিটি মানে লাভ ক্ষতির জাজমেন্ট করতে বলছে, মেপে দেখতে বলেছে যে একটা ইনফরমেশন সেটা যদি বাইরে আসে তাহলে যত লোকের লাভ হবে তার চেয়ে বেশি লোকের যদি ক্ষতি হয় তাহলে সেই ইনফরমেশনটাকে বাইরে আনার দরকার নেই। সেখানে রাইট টু প্রিভেসি, রাইট টু ইনফরমেশনকে হারিয়ে দেবে। আবার এমন কোনো ইনফরমেশন যদি হয় সেটা যদি মানে সেটা বাইরে এলে ক্ষতি অতটা হবে না, কোনো রকম পাবলিক ইমেজ নষ্ট হয়তো হবে,
হয়তো হবে না, কিন্তু অনেক লোকের সেটা জানার অধিকার আছে, অনেক লোকের সেটা জানা উচিত, তাহলে সেখানে রাইট টু ইনফরমেশন জিতে যাবে, রাইট টু প্রিভেসি হেরে যাবে। ঠিক আছে, এইটাই হচ্ছে মেন কেএস পুত্তস্বামী জাজমেন্ট, হচ্ছে রাইট টু ইনফরমেশন আর রাইট টু প্রিভেসির মধ্যে ব্যালেন্সের জায়গা। তো সুপ্রিম কোর্ট বলছে যে এই যে ডোনেশনের ব্যাপারটা, ইলেকটোরাল বন্ডের মাধ্যমে ডোনেশনের ব্যাপারটা, এটাকে যে সম্পূর্ণ রাইট টু ইনফরমেশনের বাইরে রাখা হয়েছে সেটা ঠিক নয়, সেটা কোনো রকম প্রপোর্শনালিটি টেস্ট পাস করছে না। ঠিক আছে, সেকেন্ড কি বলছে, সেকেন্ড বলছে যে আপনারা বলেছেন ব্ল্যাক মানি কার্ভ করার জন্য, এই যে পলিটিক্যাল ফান্ডিং এর যে টোটাল সিস্টেম, সেই সিস্টেমে যত ব্ল্যাক মানি আসে, আমি আগেই বলেছিলাম যে এটা বলেছিল যে ক্যাশে যখন ট্রানজাকশন হয় তখন ব্ল্যাক মানিকে হোয়াইট করা হয়, কিন্তু ব্যাংকের থ্রু ট্রানজাকশন হলে তাহলে আর ব্ল্যাক মানি সার্কুলেশন হবে না। এবার ব্যাপার হচ্ছে আর্টিকেল 19(2) এতে হচ্ছে এক্সেপশন টু রাইট টু ইনফরমেশন। ঠিক আছে, মানে রাইট টু ইনফরমেশনের এক্সেপশনে কি কি রাখা আছে। তো বলছে যে আপনারা ইলেকটোরাল বন্ডকে রাইট টু ইনফরমেশনের এক্সেপশনে রেখেছেন, কিন্তু এই এক্সেপশনের সাথে কিন্তু ব্ল্যাক মানি কার্ভ করার কোনো সম্পর্ক নেই, এই সম্পর্কটা ঠিক দাঁড় করাতে পারছেন না। তো সরি, তো এই কারণেও মানে এই জায়গাটা কনস্টিটিউশনালি সাউন্ড নয়, কনস্টিটিউশনাল ভ্যালিডিটি এর নেই। ঠিক আছে, এবার রাইট টু ডোনার প্রিভেসি ডাজ নট এক্সটেন্ড টু কন্ট্রিবিউশন মেড। ঠিক আছে, এই যে ডোনেশন করছে, দ্য কোর্ট পয়েন্টেড আউট দ্যাট ফিনান্সিয়াল কন্ট্রিবিউশনস টু পলিটিক্যাল পার্টিজ আর ইউজুয়ালি মেড ফর টু রিজনস, অ্যাজ অ্যান এক্সপ্রেশন অফ সাপোর্ট অ্যান্ড সেকেন্ড ইজ অ্যাজ আ কুইড প্রো কুও মেজার। কুইড প্রো কুও মানে কি, তুমি আমায় দিলে আমি তোমায় দিলাম, এক হাত সে দে দুসরি হাত সে লে। ঠিক আছে, এবার আমি এটা বললাম যে একটা হচ্ছে আমি জেনুইনলি সাপোর্ট করি পলিটিক্যাল পার্টিকে, আর আরেকটা হচ্ছে আমি একটা বিগ কর্পোরেট, এই পলিটিক্যাল পার্টি যদি জেতে তাহলে এই পলিটিক্যাল পার্টি আমার কিছু পার্সোনাল হেল্প করবে, হয়তো কোনো কন্ট্রাক্ট পাইয়ে দেবে, বা কোনো জায়গায় কোনো প্রজেক্ট আমাকে দেবে, বা বিদেশের সরকারের সাথে আমার একটা যোগাযোগ করি দেবে, এই ধরনের জিনিসপত্র। ঠিক আছে, however it underscored that huge political contributions made by corporations and companies should not be treated at par with financial contribution made by another section of the population, that is a student, a daily wage worker, an artist or a teacher. ঠিক আছে, এবারে ডোনার কারা কারা কোন পার্টিকে টাকা দিচ্ছে। হ্যাঁ, অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আমি যদি কোনো পার্টিকে টাকা দিই তাহলে আমি অবভিয়াসলি চাইবো যেন আমার এই কথাটা সামনে না আসে, কারণ ওই পার্টি যদি না জেতে অপোনেন্ট পার্টি জিতে যায় তাহলে কিন্তু তার আমার উপর একটা আমি টার্গেট হয়ে যাব। বাট একটা বড় এই যে যেমন ইলন মাস্কের মতো আমি বললাম যে এইরকম যদি কোনো কোম্পানি কোনো পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করে এবং সে জিতে যায়, অবভিয়াসলি অ্যাজ আ সিটিজেন আমার জানা উচিত যে এই পলিটিক্যাল পার্টির সাথে এই বিজনেস হাউসের, এই কর্পোরেটের, এই ইন্ডিভিজুয়ালের যোগাযোগ আছে, এদের মধ্যে টাই আপ আছে, তাহলে আমার ডিসিশন নিতে সুবিধা হবে। Thus, the Chief Justice held that the right to privacy of political affiliation does not extend to those contributions which may be made to influence policies. Exactly. এই যে আমি ইংল্যান্ডের ইয়েটার কথা বললাম যে ইলন মাস্ক এখন ইংল্যান্ডের অপোজিশন পার্টিকে ফান্ড করছে, কেন করছে? যাতে এই অপোজিশন পার্টি যদি জিতে যায় তাহলে সে এমন পলিসি নিয়ে আসবে যাতে ইলন মাস্কের সুবিধা হয়। It only extends to contributions made as a genuine form of political support. ঠিক আছে, ওই যে ক্রোনি ক্যাপিটালিজমকে এনকারেজ করছে। তারপর আনলিমিটেড কর্পোরেট ডোনেশন ভায়োলেট ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। The court found that the amendment made to Section 182 of the Companies Act 2013
permitting unlimited political contribution by companies to be manifestly arbitrary. ওই যে আমি বললাম না, আগে কোনো কোম্পানির একটা ফিনান্সিয়াল ইয়ারে যতটা লাভ হতো বা যতটা রেভিনিউ হতো তার খানিকটা পার্সেন্টেজ অবধি সে পলিটিক্যাল কন্ট্রিবিউশন করতে পারত। কিন্তু এখন এই কোম্পানি অ্যাক্টের এই সেকশন 182-কে অ্যামেন্ড করে বলে দিয়েছে যে যত খুশি করতে পারো। ঠিক আছে, দ্য চিফ জাস্টিস হাইলাইটেড দ্যাট সেকশন 182 errs by treating political contribution by individuals at par with those made by companies. এবার বলছে এই কোম্পানিজ অ্যাক্টের 182 কি করেছে, ইন্ডিভিজুয়াল পলিটিক্যাল কন্ট্রিবিউশন আর কোম্পানির পলিটিক্যাল কন্ট্রিবিউশনকে ইকুয়ালি ধরে নিয়েছে। তো এই অ্যামেন্ডমেন্টটাও ঠিক নয়। তারপরে কি সেকশন 29C অফ আরপিএ রিপ্রেজেন্টেটিভস অফ পিপল অ্যাক্ট 1951, সেখানেও একটা অ্যামেন্ডমেন্ট করেছিল, সেই অ্যামেন্ডমেন্টটাকেও কোয়াশ করা হয়েছে। ঠিক আছে, মানে সেই অ্যামেন্ডমেন্টটাকেও বাতিল করে দেওয়া হয়েছে। তো এখানে হচ্ছে ইনিশিয়ালি সেকশন 29C of RPA 1951 required parties to declare all contributions higher than 20,000, মানে এই যে 29C সেকশন রিপ্রেজেন্টেটিভ অফ পিপলস অ্যাক্ট 1951 এতে কি লেখা ছিল যে যে কোনো পার্টি যদি সেখানে এক ধাক্কায় 20,000-এর বেশি টাকা ডোনেট করা হয় তাহলে সেই ডোনেশনগুলোর কিন্তু ডিক্লারেশন দিতে হবে। ঠিক আছে, and specify whether they were received from individual person or companies, কার থেকে পেয়েছে, কোনো ইন্ডিভিজুয়ালের থেকে না কোম্পানির থেকে, এবং কত টাকা পেয়েছে। 20,000-এর উপরে যদি ডোনেশন হয় তাহলে সেটা ডিক্লেয়ার করতে হতো প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে। কিন্তু এই ফিনান্সিয়াল অ্যাক্ট 2017 মানে যার মাধ্যমে ইলেকট্রাল বন্ড স্কিমটাকে নিয়ে আসা হয়েছিল, এই ফিনান্সিয়াল অ্যাক্ট 2017 কিন্তু এই রিপ্রেজেন্টেটিভ অফ পিপলস অ্যাক্ট 1951-কে 1951-এর 29C-টা অ্যামেন্ড করেছে। ঠিক আছে, সংশোধন করেছে। করে কি করেছে, amended this provision to create an exception wherein such requirement would not apply to donation received through electoral bonds. তখন কি বলেছে, 20,000 টাকার উপরে এক লপ্তে যদি ইলেকটোরাল বন্ডের থ্রু ডোনেশন দেওয়া হয় তাহলে সেই ডোনেশনটা ডিক্লেয়ার করতে হবে না, কোনো ইন্ডিভিজুয়াল বা কোম্পানির থেকে পেয়েছে সেই ডিটেলসও পলিটিক্যাল পার্টিকে ডিক্লেয়ার করতে হবে না। বুঝতে পেরেছো? আগে কি ছিল, এক লপ্তে যদি 20,000 বা তার বেশি টাকা ডোনেশন কোনো পেত তাহলে সেই পলিটিক্যাল পার্টিকে কিন্তু সেটা ডিক্লেয়ার করতে হতো। এখন অ্যামেন্ডমেন্ট করে বলেছে যদি ইলেকটোরাল বন্ডের থ্রুতে পায় তাহলে কিন্তু সেটা ডিক্লেয়ার করতে হবে না। এবার দেখো সুপ্রিম কোর্ট কি বলছে। Striking down the amendment, the court observed that the original requirement to disclose contribution of more than 20,000 effectively balanced the voters' right to information. হ্যাঁ, এবার বলছে কোনো ভোটার এই যে 20,000 টাকার বেশি, দেখো সাধারণ মানুষ যদি ডোনেট করে 1,000, 2,000, 10,000 এইরকম, সেইটা লুকিয়ে রাখলো। কিন্তু 20,000-এর বেশি ডোনেশন কারা করে, সাধারণত যারা বড় লোক, যাদের অনেক টাকা আছে, হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল বা কোম্পানিজ। তো এটা কেন হয়েছিল, যাতে এইগুলো দেখে এই ইনফরমেশনগুলো সাধারণ মানুষের কাছে থাকে, তারা যখন ডিসিশন নেবে তখন যেন তারা ইনফর্মড ডিসিশন নিতে পারে। ঠিক আছে, এটাই ছিল মেন। effectively balance the voters' right to information with the right to privacy. দেখছো বারবার right to information আর right to privacy of donors, এই দুটো কিন্তু সব সময়তে হচ্ছে করতে হচ্ছে, ব্যালেন্স করে চলতে হচ্ছে। especially since donations below this threshold were far less likely to influence political decision. ওকে, তো এই অবধি তোমাদের পড়া। আমি বারবার বললাম যে ভোটার রাইট টু ইনফরমেশন, আর স্পেশালি যখন SBI এর থ্রুতে ইলেকটোরাল বন্ড লেনদেন হচ্ছে, তাও কি পার্টিকুলার একটা ব্রাঞ্চ, দিল্লির ব্রাঞ্চে, সেখান থেকে লেনদেন হচ্ছে, তাহলে সেখান থেকে গভর্নমেন্ট যদি জেনে যেতে পারে যে কে কাকে কত টাকা ডোনেট করছে, তাহলে আর সাধারণ মানুষ জানবে না কেন? আগে তো এটাই বলা হতো যে ডোনেট করছে সে যদি অপোজিশন পার্টিকে ডোনেট করে, সেটা যদি গভর্নমেন্টে থাকা পার্টি জেনে যায় তাহলে সেই কোম্পানি বা সেই ইন্ডিভিজুয়াল টার্গেট হয়ে যাবে, পলিটিক্যাল হ্যারাসমেন্ট হবে তার।
তো এখানে তো গভর্নমেন্টই জেনে যাচ্ছে যে কে কত টাকা কোন পার্টিকে ডোনেট করেছে, তাহলে সাধারণ মানুষের জানতে আর কি, সাধারণ মানুষের তো অবভিয়াসলি জানা উচিত যে এই ইনফরমেশনটা গভর্নমেন্টের থাকলে এই ইনফরমেশনটা যদি গভর্নমেন্টের কাছে থাকে তাহলে এই ইনফরমেশনটা সাধারণ মানুষের কাছে থাকাই উচিত। ওকে, তো এইটা তোমাদের মোটামুটি হয়ে গেল। তোমাদের বলে দিলাম তো এই ইলেকটোরাল বন্ড থেকে যদি আসে তাহলে এই দুটো কোয়েশ্চেনই আসবে, ঠিক আছে, যে কি কি ফ্ল ছিল আর কি কি হচ্ছে, একটা হচ্ছে কি ফ্ল ছিল আর একটা হচ্ছে সুপ্রিম কোর্ট কি কি কারণে এটা স্ট্রাইক ডাউন করেছে। ওকে, তো তোমাদের এইটা হয়ে গেল, এই ক্লাসটা এই অবধি থাকলো। থ্যাংক ইউ সো মাচ।